নতুন কাহিনী, বিক্রম বেতাল গল্পে গাথা মঞ্জুরি, বিক্রম বেতাল সবার মনের রূপকথা, বিক্রম বেতাল স্বপ্নেরই ঝরা পাতা। বিক্রম বেতাল জীবনের মোড়কে গল্প হাজার, নীল লাল সাদা কালো রঙের বাহার, কল্পনায় রূপকথায় মিলে একাকার, তাই নিয়ে আসছে পর্দায় এবার বিক্রম বেতাল, বিক্রম বেতাল, বিক্রম বেতাল, বিক্রম বেতাল, বিক্রম বেতাল। পশ্চিম ভারতে কেষ্টপুর নামে এক দরিদ্র গ্রাম ছিল। সেই গ্রামে ভোলা নামে এক যুবক বাস করত। অতি ছোটবেলায় মাতা পিতা হারা ভোলা কাকা কাকিমার কাছে মানুষ। কাকার বয়স হয়েছে, তাই স্বভাবতই সংসারের হাল ধরতে হয় তাকে। তাই নিত্যদিন তার কাজ হলো ভোরবেলা মাঠে গরু চড়ানো, তারপর বাড়ি ফিরে সেই গরুর দুধ বাজারে বেচা। এ কাজে তাকে অবশ্য সাহায্য করে তার ছোট ভাই, অর্থাৎ তার কাকার ছেলে কানু। নিত্যদিনের মতো একদিন সকালে কানু, ওরে ও কানু, তাড়াতাড়ি কর ভাই, বড় দেরি হয়ে গেল আজ। এই হয়ে এলো দাদা, তুমি রান্নাঘরে গিয়ে মায়ের কাছ থেকে খাবারের পোটলাটা আনো, আমি ততক্ষণে গোয়াল থেকে গরুগুলোকে বের করে আনছি। ঠিক আছে ঠিক আছে, যা যা তাড়াতাড়ি যা। কাকি, ও কাকি, ওই দাও দাও দাও, শিগগিরই দাও। এই নে ধর, আসি। সাবধানে যাস। হ্যাঁ হ্যাঁ, হাট 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 হাট। দাদা, ও দাদা, গরুগুলোকে এবার তাহলে ছেড়ে দিই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দে 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 দে। শোন, তুই এখানেই বসে ওদের পাহারা দে, কোথাও যাস না যেন আবার। আমি ওই গাছে চড়ে বসছি, কোনো দরকার থাকলে ডাকিস। আচ্ছা আচ্ছা, তুমি যাও। বাহ, কি অপূর্ব বাঁশি বাজায় দাদা, সত্যি মন মাতিয়ে দেয় একেবারে। তো এখানে একটু শুয়ে পড়ি বরং, দাদা তো আছেই। এ বাবা, দেরি হয়ে গেল যে, গরুগুলোকে নিয়ে এবার বাড়ি ফিরতে হবে। যাই যাই, গরুগুলোকে তাড়িয়ে নিয়ে আসি। এ কি, ধবলিকে তো দেখছি না, কোথায় গেল? কি হবে এখন? ওদিকটা গিয়ে দেখি তো। এ কি, এদিকেও তো নেই, কি করি? দাদা, দাদা রে, ও দাদা। কি হলো রে? দাদা রে,
এখন কি হবে? কি হবে? কি হয়েছে বলবি তো? আরে ধবলিকে খুঁজে পাচ্ছি না রে দাদা। নিশ্চয়ই ঘুমিয়ে পড়েছিলি। তোকে না কোনো কাজই দেওয়া যাবে না। ঠিক করে খুঁজেছিস তো? হ্যাঁ, চারিদিক খুঁজলাম, পেলাম না রে। পেলি না? না। কি হবে রে দাদা? মা জানলে আর আর আস্ত রাখবে না। থাম 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 থাম। শোন, তুই বাকি গরুগুলোকে নিয়ে বাড়ি যা, আমি দেখছি। আচ্ছা। সত্যি তো, কোথায় গেল ধবলিটা? ও দিনু কাকা, দিনু কাকা। কিরে ভোলা, কি হয়েছে? আজ মাঠে যাসনি? মাঠ থেকেই তো আসছি কাকা। কি হয়েছে রে? আর বলো কেন, ধবলিটাকে খুঁজে পাচ্ছি না, কোথায় যে গেল। এই পুবের শ্মশান মাঠের দিকে যায়নি তো? কেন, কি আছে ওদিকে? না না, কিছু না, না না, কিছু না, ও কিছু না। বলো না গো, বলো না কাকা, বড় বিপদে পড়েছি। ওই গরুগুলোই তো সম্বল। আর যদি শোন, শুনেছি ও পুবের শ্মশান মাঠে এক ডাইনি থাকে। মানুষ, পশু ওদিকে গেলে কেউ আর ফিরে আসতে পারে না, সব ওই ডাইনির পেটে যায়। ধুৎ, কি যে সব বলো না। বিশ্বাস হলো না? তোরা আজকালকার ছোকরারা কিছুই বিশ্বাস করিস না। তবে আর কি, যা ভালো বুঝিস কর। আমি চললাম। ডাইনি থাকে, ধ্যাৎ, যত সব বাজে কথা। আচ্ছা, একবার গিয়ে দেখলে কেমন হয়? কোথাও যখন পেলাম না, ওদিকটাই বা বাদ যায় কেন? হ্যাঁ, যাই, একবার গিয়েই দেখি। বাবা, কোথাও তো কিছুই দেখছি না। না, ধবলি বোধহয় এদিকে আসেনি। ফিরে যাই বরং। হ্যাঁ, কার যেন হাসির শব্দ পেলাম না? আজ মহাভোজ হবে, মহাভোজ। ওই দিক থেকেই তো আসছে মনে হচ্ছে। গিয়ে দেখি তো একবার। নুন লঙ্কা দিয়ে বেশ রসিয়ে রসিয়ে আচার করে খাবো। এবার এই ঠ্যাংটা ছেড়ে খাই। ঠ্যাং খাবে? পোকলা বুড়ি, চিবোতে পারবে? বলি, হজম হবে কিনা ভেবে দেখেছো? কে রে তুই? কেন এসেছিস এখানে? কেন আবার? যার ঠ্যাং ছিঁড়ে খাবে বলছো, তাকে নিতে এসেছি। নিতে এসেছি? বেশ হৃষ্টপুষ্ট গরু রে, আমি তো আর দেব না। দিও না, পেট ভরে খাও। কিন্তু শোনো, খাওয়ার পর যদি বদহজম হয়ে মরো, আমায় কিন্তু তখন বলো না। কেন? বদ হজম হবে কেন রে? উমা, নিজের বয়সটা একবারও দেখেছো কি? এই বুড়ি বয়সে ওই রুগ্ন গরু খেলে শেষে রুগ্ন? ছ্যা 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 ছ্যা। খেলে নির্ঘাত মরতাম। তুই বাঁচালি আমায়। বয়স হয়েছে, কত কি খেতে ইচ্ছে করে আমার, কিন্তু ওই বদ হজম। সত্যি মহা জ্বালা। যদি ওই নীলমণি গাছটা পেতাম। নীলমণি গাছ? সে আবার কি গাছ গো? ওমা, তুই জানিস না? ওই গাছের পাতা খেলে আবার যৌবন ফিরে আসে, অমরত্ব লাভ করা যায়। তাই? কোথায় আছে গো ওই গাছ? সেই পঞ্চশিখর পাহাড়ের কোলে একটু
একটি অতি ধনী রাজ্য আছে যার নাম নীলকান্তপুর। সেই নীলকান্ত রাজ্যেই আছে ওই নীলমণি গাছ। তুমি যাচ্ছ না কেন ওই গাছ আনতে? কি করে আর যাবো বল, এই বুড়ি বয়সে কি আর ধকল সহ্য হয়? শোন বাবা, তুই যদি আমায় ওই নীলমণি গাছ এনে দিতে পারিস তাহলে আমি তোর ওই গরুকে ছেড়ে দেব, আর কিছু উপহারও দেব তার সাথে। ঠিক আছে খুড়িমা, দেখি চেষ্টা করে। আমি তবে আসি। দাঁড়া দাঁড়া, এভাবে খালি হাতে গেলে কি আর ওই নীলমণি গাছ পাবি? পথে দণ্ডক নামে এক রাক্ষস তোকে বাধা দেবে। হ্যাঁ, রাক্ষস? হ্যাঁ, শোন। এই মাদুলি যতক্ষণ তোর গলায় থাকবে কোনো শক্তি তোকে আঘাত করতে পারবে না। ধন্যবাদ খুড়িমা, এবার তবে আমি আসি, অনেকটা পথ যেতে হবে। আয় বাছা আয়। উফ বাবা, কতটা পথ! পঞ্চশিখর আরো কতটা দূরে কে জানে। চলতে তো থাকি, তারপর দেখা যাবে। ওরে বাবা, কি বিশাল দানব! আমায় ধরো না, আমার বড় বিপদ। আমায় যেতে দাও আমায়। অত সহজে তোকে যেতে দেব না। আয়, কাছে আয়। তোমার কোনো শক্তি আমায় আঘাত করতে পারবে না। তবে রে, দেখ তবে। আশ্চর্য, সত্যিই তো আমার কোনো শক্তিই তো তোকে আঘাত করতে পারছে না। কি আছে তোর কাছে যে আমার কোনো শক্তিই তোকে আঘাত করতে পারছে না? এই দিব্য মাদুলি, যার বলেই আমি তোমার সমস্ত শক্তি প্রতিরোধ করছি। ঠিক আছে, আমি তোমায় যেতে দেব যদি তুমি আমায় ওই মাদুলি দাও। আচ্ছা, এই নাও। তুমি তো বেশ ছেলে, এই মাদুলি সঙ্গে থাকলে আমি তোমার কোনো ক্ষতি করতে পারতাম না। তা জেনেও তুমি আমার এক কথায় আমায় ওই মাদুলি দিয়ে দিলে। তাই আমি তোমায় সাহায্য করব। বলো, এ পথে তুমি কোথায় যাচ্ছ? পঞ্চশিখর পাহাড়ের মাঝে এক রাজ্য আছে, সে রাজ্যে নীলমণি গাছ আছে। ওই গাছ আনতেই আমি যাচ্ছি। পঞ্চশিখর পাহাড়ে পায়ে হেঁটে যাওয়া সম্ভব নয়। দাঁড়াও, এই মাদুরে চড়ে খুব দ্রুত তুমি পঞ্চশিখরে পৌঁছে যাবে। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এবার আমি আসি। আর এই নাও। কি হবে এটা দিয়ে? এই ঘটির জল সঙ্গে রাখো, পথে কাজে লাগতে পারে। ধন্যবাদ, এবার আমি আসি। বাবা, কি ধনী রাজ্য! কি বিশাল বিশাল অট্টালিকা! কে বাছা তুমি? কেন এসেছ এখানে? ফিরে যাও, ফিরে যাও। ফিরে যেতে আসিনি আমি মহাশয়, যে করেই হোক আমায় নীলমণি গাছ নিয়ে যেতেই হবে। নীলমণি গাছ? এ গাছ আর
কোনোদিনই পাবে না বাছা। কেন কেন মহাশয়? এসো, এসো আমার সাথে। কি আছে ওখানে মহাশয়? ওই আগুনের চারপাশে পাথর দেখছো? ওগুলো পাথর নয়, ঋষি কৌশিকের অভিশাপে আমার মন্ত্রী, সেনাপতি, পারিষদরা সবাই পাথরে পরিণত হয়েছে। আর ওই মাঝের ওই আগুনের মাঝখানে ওই দিব্য নীলমণি গাছ রয়েছে। কিন্তু কিন্তু এমন হলো কি করে? ওই নীলমণি গাছ আমার কাছে থাকায় আমি চির যৌবন ও অমরত্ব লাভ করব। এই অহংকারে আমি প্রজাদের উপর যথেচ্ছ অত্যাচার করি। একদিন ঋষি কৌশিক আমার এই অন্যায় অত্যাচারের বিরোধিতা করে আমায় বোঝাতে আসেন। আমি তার কোনো কথা না শুনে তাকে অপমান করি, আর তাই ক্ষিপ্ত ঋষিবরের অভিশাপে আজ আমার এ দশা হয়েছে। আমি দেখি কিছু করতে পারি কিনা। আমরা আবার আমাদের রূপ আগে ফিরে পেলাম। আবার ফিরে পেলাম, ফিরে পেলাম। হ্যাঁ মহারাজ, এই গাছটি যদি আমায় দেন বড় উপকৃত হই। পরিবর্তে আমি আমার গরুটি ফেরত পাবো। নিশ্চয়ই বাবা, নিশ্চয় নিয়ে যাও। ওই গাছের অহংকারী আমি আমার সর্বস্ব হারিয়েছিলাম। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ মহারাজ। এসে গেছিস? দে দে, শিগগির দে। এই নাও তোমার নীলমণি গাছ। এবার আমার গরু ফিরিয়ে দাও। দাঁড়া, গরু তুই নিয়ে যা, সঙ্গে এই নে। এই মোহরগুলো নিয়ে যা, তোদের সারা জীবনের অভাব মিটে যাবে। না গো খুড়িমা, আমার এই গরুই ঠিক আছে। ওই মোহর আমার চাই না। আমি আসি। এখানে মোহর না নিয়ে ভোলা কিন্তু খুব বোকামির কাজ করেছে মহারাজ। ওই মোহর সঙ্গে থাকলে সারা জীবন ওদের আর কোনো অভাবই থাকতো না। এটা কিন্তু ভোলার ভারী বোকামি মহারাজ, ভারী বোকামি। বেতাল, মোহর সঙ্গে থাকলে ভোলার কোনো অভাব থাকতো না ঠিকই। ওই মোহর তাকে সুখ স্বাচ্ছন্দ্য এনে দিত, কিন্তু সে পরিশ্রম বিমুখ হয়ে পড়ত। আর পরিশ্রমের যথার্থ মূল্য সে জানত। পরিশ্রম করে সুখ আর শান্তি দুটোই পাওয়া যায়। এছাড়া ভোলা ছিল অত্যন্ত সরল এবং নির্লোভ, তাই ওই মোহর সে ফিরিয়ে দেয়। এটা তার বোকামি নয়, বরং উদার মানসিকতারই পরিচায়ক। মহারাজ, তুমি এবারও সঠিক উত্তর দিয়েছ, কিন্তু আবার তুমি কথা বলে ফেলেছ। তাই শর্ত অনুযায়ী আবার আমি চললাম মহারাজ, আমি চললাম, আমি চললাম। বেতাল, বেতাল যেও না, যেও না বেতাল, দাঁড়াও দাঁড়াও, আমি আসছি। বেতাল, বেতাল তুমি যেও না, বেতাল। বেতাল, বেতাল যেও না, দাঁড়াও দাঁড়াও, আমি আসছি বেতাল, যেও না, আমি আসছি বেতাল।